যত সময় এগোচ্ছে তত ক্ষোভ বাড়ছে, রাগ বাড়ছে এবং কষ্ট বাড়ছে। তারই সঙ্গে একটা প্রশ্ন বারবার উঠতে শুরু করেছে, আর সেটা হচ্ছে মূল লক্ষ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি? বিচার পাওয়া? মূল উদ্দেশ্যটা কি? এই সরকারে ক্ষমতায় যারা রয়েছে তাদেরকে জবাব দিতে বাধ্য করা, ব্যবস্থা নিতে বাধ্য করা, বিভিন্ন জায়গায় সরকার বা শাসক দলের যে সিন্ডিকেট, যে অপরাধের চক্র চলছে বলে অভিযোগ উঠে আসছে, সেগুলোকে ভাঙতে বাধ্য করা এবং সেগুলোর বিরুদ্ধে ক্ষমতায় থাকা লোকজনকে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বাধ্য করা, নাকি প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গের যে দাবিটা তুলছেন, বিভিন্ন মানুষও যেটার সঙ্গে সোচ্চার হচ্ছেন, সেইটা যে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এইটাই কি মূল উদ্দেশ্য? কেন এই প্রশ্নটা করছি? তার কারণ এই দাবিটা বারবার উঠছে এবং রাজনীতি পাল্টা রাজনীতির মধ্যে কোথাও যেন বিচার চাওয়ার দাবিটা হারিয়ে যাচ্ছে। মানে একটা এমন মনোভাব সামনে রাখা হচ্ছে যে বিচার টিচার পরে চাইবো, বিচার চাইয়ের গলাটাকে টিপে দাও, কিন্তু পদত্যাগ করতে হবে এই দাবি সামনে রাখো। পদত্যাগ করলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, সব সমাধান হয়ে যাবে, সব ল্যাঠা চুকে যাবে। এইটা যদি মনে করা হয় তাহলে সমাধান হিসেবে এটা কি করে হতে পারে বা কি হবে এটা হলে, সেই দিকে একটু আলোচনা করা যাক। মানে একদম স্লোগান থেকে পদত্যাগ পর্যন্ত আমরা হেঁটে দেখি যদি কেউ এটাকেই সমাধান বলে মনে করেন। প্রথম কথা হচ্ছে দাবি 1 দফা 1 হাসিনার পদত্যাগ। এই স্লোগান শোনা গিয়েছিল বাংলাদেশে, যখন বাংলাদেশের এই সাম্প্রতিককালের সংরক্ষণ নিয়ে ছাত্রদের আন্দোলন সেটা একেবারে তুঙ্গে, এবং সেখানে ছাত্রদের তরফ থেকে একটি কথা সামনে রাখা হয় যে হাসিনার সরকারের তরফ থেকে কথা বলার ছাত্রদের সঙ্গে যে প্রস্তাব দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ মেকি এবং সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর। কারণ প্রচুর ছাত্র শহীদ হয়েছেন, তাদের রক্ত লেগে রয়েছে সরকারের হাতে, সেই সরকারের সঙ্গে কথা বলার আর কোনো জায়গা নেই, অতএব হাসিনার পদত্যাগ চাই। সেখান থেকে এই স্লোগান এখন শোনা যাচ্ছে দাবি 1 দফা 1 মমতার পদত্যাগ, এবং সেই স্লোগান চলে এসেছে ভারতে। ভারতের একটি রাজ্যে মুখ্যমন্ত্রীর দিকে সেই স্লোগান ছুড়ে দেওয়া হচ্ছে, এবং ভারতের সেই রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নরমে গরমে ধমকানি চমকানি যা সব দিয়েছেন, তার মাঝখানে এটাও উল্লেখ করে দিয়েছেন যে এটাকে বাংলাদেশ ভাববেন না, এইখানে কিন্তু আমার গদি চলানো যাবে না। এবার এইখানেই অনেকে যে কথাটা মনে করছেন যে আমরা বাংলাদেশের এই স্লোগানটাকে এবারে পশ্চিমবঙ্গে চালাচ্ছি, দাবি 1 দফা 1 মমতার পদত্যাগ বলে, ওখানে হয়েছে তাহলে এখানেও হবে। হাসিনা যেরকম দেশ ছেড়ে পালিয়েছে তাহলে এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পদত্যাগ করাবো, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ছেড়ে পালাবেন। এইবার এইটা খুব সুন্দর একটা কনসেপ্ট, আপনি ভাবতেই পারেন, কিন্তু এখানে কয়েকটা প্র্যাকটিক্যাল প্রবলেম রয়েছে। স্লোগানটার পিছু পিছু জিভে আরেকটা কথা যেটা আসার কথা সেটা হলো বাংলাদেশ একটা দেশ, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ একটি রাজ্য, অতএব ভারতের অন্যান্য সমস্ত রাজ্যের মতো পশ্চিমবঙ্গও কিন্তু ভারতের সংবিধান এবং ভারতের আইনে আবদ্ধ। এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় সেখানকার সেনাবাহিনীর যে ভূমিকা দেখা গেছে, ভারতে কিন্তু সেটা হয় না। সেই কারণেই আপনি পাকিস্তান বা বাংলাদেশে মিলিটারি কু দেখতে পাবেন, কিন্তু ভারতে সেটা কখনোই সম্ভব নয়। কারণ ভারতে স্বতন্ত্রভাবে বা নিয়ম বিরুদ্ধভাবে সেনাবাহিনী নিজে থেকে কিছু করবে এইরকম কোনো ক্ষমতা কিন্তু তার নেই। এবং তারই সঙ্গে আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনি দেখুন বাংলাদেশে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের জনতার কাছে কোনো জবাব দেননি, তিনি কোনো বিচারের সম্মুখীন হননি, তাকে কোনো উত্তর দিতে হয়নি, তিনি পালিয়ে ভারতে চলে এসেছেন। এবার এখানেও বিষয়টা কি সেটাই হতে চলেছে? মানে আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে এখান থেকে চলে যাবেন, পালিয়ে যাবেন, তাকে কোনো রকম বিচারেরও সম্মুখীন হতে হবে না, সেটাই কি উদ্দেশ্য? নাকি উদ্দেশ্য এইটা যে ক্ষমতায় থাকা অবস্থায় যিনি রাজ্যের শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও বটে, তাকে জবাব দিতে হবে, গাফিলতির ব্যর্থতার জবাব দিতে হবে, কারণ জবাব দেওয়ার জন্যই তিনি ওখানে বসে রয়েছেন। মানুষের প্রশ্নের জবাব দেওয়াটা তার কাজের মধ্যে পড়ে। কাজে এইখানে বিচার এড়িয়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া, এটা কিন্তু আলাদা হিসেব, ক্ষমতা দখল বা ক্ষমতায় থেকে যাওয়ার হিসেব। কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় জবাব দিতে বাধ্য করা, ব্যবস্থা নিতে বাধ্য করা, অ্যাকাউন্টেবিলিটি নিতে বাধ্য করা, সেটা কিন্তু আলাদা হিসেব। এইখানে একটা লাইন মনে করিয়ে দিই, 21 দিন হয়ে গেছে আরজিকর হাসপাতালে একজন কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নির্মম অত্যাচার করে খুন করা হয়েছে, তিনি এখনো পর্যন্ত বিচার পাননি, তার পরিবার এখনো পর্যন্ত বিচারের আশায় বসে রয়েছে। এবার আপনি বলতে পারেন যে সাধারণ মানুষজন পদত্যাগ করিয়ে দেবে, কেন? সাধারণ মানুষ রয়েছেন, তারাই পদত্যাগটা করিয়ে দেবেন। বেশ, আপনি একটু ঘেঁটে দেখুন আমাদের দেশের ইতিহাসে এইরকম ঘটনা কোথায় ঘটেছে যেখানে চক্ষু লজ্জার খাতিরে দায়িত্ব নিয়ে নৈতিকতার দোহাই দিয়ে এইভাবে ক্ষমতা থেকে কেউ পদত্যাগ করেছেন। আপনি শেষ 20 বছরের রাজনৈতিক ইতিহাস দেখুন, কোথাও আপনি দেখতে পাবেন না যেখানে এরকম ঘটনা ঘটেছে। এবং এমন সমস্ত ঘটনা যার বড় বড় প্রভাব দেখতে পাওয়া গেছে সমাজের উপর, কিন্তু তারপরেও পদত্যাগ আসেনি। আপনি ধরুন আন্না হাজারের যে আন্দোলন হয়েছিল তাতে মনমোহন সরকার যথেষ্ট চাপে পড়েছিল, পদত্যাগের দাবি উঠেছিল, কিন্তু তারা কিন্তু পদত্যাগ
পদত্যাগ করেনি। আপনি ধরে নিন পশ্চিমবঙ্গে বাম জমানায় যখন একদম শেষের দিকে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন হলো, একেবারে তোলপাড় পড়ে গেল, মানুষ রাস্তায় নেমে এলেন, পদত্যাগের দাবি উঠলো, পদত্যাগ কিন্তু করেনি। বাম জমানাতে কেউ খুব লজ্জা পেয়ে দায়িত্ব নিয়ে ক্ষমতা থেকে সরে চলে গেছেন এমনটা কিন্তু দেখতে পাওয়া যায়নি। আপনি সাম্প্রতিককালে ধরে নিন এই যে গোটা দেশ জুড়ে কৃষক আন্দোলন হয়েছিল, কতটা বড় সেটা আকার ধারণ করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। মানুষের ক্ষোভ ফেটে বেরিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তার পদত্যাগের দাবি উঠেছিল। তিনি কিন্তু পদত্যাগ করেননি, পদত্যাগ করার এটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনও বোধ করেননি, বরং তারপরে নির্বাচনে আবারও তিনি ভোটে জিতে ক্ষমতায় এসেছেন, সরকার গঠন করেছেন। আপনি ধরে নিন এই যে 12 বছরে তৃণমূল কংগ্রেস সরকার চালিয়েছে পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে থেকেছেন, কত নক্কারজনক লজ্জাজনক ঘটনা ঘটেছে, কিন্তু তাতে মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করে চলে গেছেন? না, এগুলো কোনোটাই হয়নি। কাজেই এই মুহূর্তে যারা পদত্যাগের দাবি তুলছেন তাদেরকে একবার প্রশ্ন করুন যে এরকমটা কি এর আগে কখনো হয়েছে? এবার আপনি বলতে পারেন যে সিঙ্গুর নন্দীগ্রামের যে আন্দোলন হয়েছিল সেটা তো আসলে একটা চক্রান্ত ছিল, ওটা কি আর মানুষের আন্দোলন ছিল? আপনি বলতে পারেন আন্না হাজারে, তিনি তো পরবর্তীকালে দেখা গেছে রাজনৈতিক সুবিধাবাদী। আপনি বলতে পারেন কৃষক আন্দোলন আবার কি, কৃষকরা কি আন্দোলন করেছিল নাকি? যারা আন্দোলনে ছিল তারা আদৌ কৃষক নাকি? আপনি এসব যুক্তি দিতে পারেন, কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো সমাজকে নাড়িয়ে দিয়েছিল, পদত্যাগের দাবি উঠেছিল, কেউ পদত্যাগ করেননি। যারা ক্ষমতায় থাকেন তারা এইভাবে লজ্জা পেয়ে বা নৈতিকতার জন্য দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন না, বরং আপনি যত বেশি করে পদত্যাগের কথা বলবেন উনি তত বেশি করে রাজনীতি করা হচ্ছে বলবেন এবং তত বেশি করে বিচারের দাবিটাকে গুলিয়ে দেওয়া যাবে। এইখানে আবারও একটা লাইন বলে দিচ্ছি, একটুখানি সময় নিচ্ছি। ডাক্তাররা কিন্তু এখনো আন্দোলনে বসে রয়েছেন, তাদের ওপরে প্রেশার কিন্তু বাড়ছে, তাদের উপরে চাপ বাড়ছে, কিন্তু তারা প্রথম দিন থেকে যে দাবি করছিলেন সেই দাবিতে আজও তারা অনড়। তারা এখনো বলে যাচ্ছেন বিচার চাই, নিরাপত্তা চাই। তাহলে আরেকটা কি হতে পারে? আরেকটা আপনি বলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সরে গেলেন লজ্জা টজ্জা পেয়ে। আমি ধরে নিলাম, কিছু মুহূর্তের জন্য আমি ধরে নিলাম যে মানুষটা সারা জীবন রাজনীতির শরবত খেয়েছেন, সেই মানুষটা নিজে থেকে সরে গেলেন। যে মানুষটা নিজে নন্দীগ্রামে হেরে যাওয়ার পরে শোভনদেব চট্টোপাধ্যায়কে জেতা আসন থেকে সরিয়ে দিয়ে নিজের পছন্দ মতো জায়গায় দাঁড়িয়ে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে অন্য জায়গায় লড়াই করতে পাঠিয়ে দিয়েছিলেন, তিনি নিজের জায়গাটা নিজে ছেড়ে চলে গেলেন। তাহলে উনি অন্য কাউকে বসাবেন সেই জায়গায়? দুটো অপশন হতে পারে। এক হতে পারে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসালেন, তাহলে কি আপনি বলতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কনফিডেন্স রয়েছে আপনার? অথবা আরেকটা হতে পারে যে উনি ওনার নিজের কোনো অন্য সিনিয়র যা নেতারা রয়েছেন বা মন্ত্রীরা রয়েছেন তাদের কাউকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিলেন নিজে সরে গিয়ে, ধরুন ব্রাত্য বসু টাইপের কাউকে উনি বসিয়ে দিলেন। তাহলে ব্রাত্য বসু টাইপের কেউ যদি মুখ্যমন্ত্রীর চেয়ারটায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে, বা তিনি নিজে সরে গিয়ে, তিনি কি নিজের মতো করে নিজে সরকারটা চালাবেন, নাকি তিনি পাপেট চিফ মিনিস্টার হয়ে থাকবেন, পেছন থেকে অন্য কেউ দড়ি ধরে টান মারবেন? মানে এইরকম উদাহরণ তো আমরা এর আগে দেখেছি। এই উদাহরণ কিন্তু ভারতের রাজনৈতিক ইতিহাসে রয়েছে। বিখ্যাত উদাহরণ রাবড়ি দেবীর উদাহরণ আপনারা জানেন। এই যে হেমন্ত সোরেন যখন জেলে গিয়েছিলেন, চম্পাই সোরেন বসেছিলেন, সেই খেলা কিন্তু একই থেকে গেছে। তাহলে উপায় কি? আপনি বলবেন মুখ্যমন্ত্রীকে তো জোর করে বাধ্য করা হবে পদত্যাগ করার জন্য, তিনি চলে যাওয়ার পরে মোটেই তৃণমূলের আর কেউ আসবেন না। তাহলে আপনি কি করবেন? আরেকটা নির্বাচন হবে, তাই তো? বেশ, নির্বাচন যদি হয় একটা তো পসিবিলিটি থেকেই যাচ্ছে যে তৃণমূল আবার জিতে ক্ষমতায় আসবে, মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পড়বেন। আর না হলে আরেকটা বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে বিজেপি ক্ষমতায় চলে এলো, একেবারে শুভেন্দু অধিকারী ক্ষমতায় চলে এলেন। এইবার তাহলে কি হবে? তিনি নির্বাচনে জিতে গেলেন, বিজেপি নির্বাচনে জিতে গেল, জিতে গিয়ে বললো এইবার আমরা সবকটাকে জেলে পুরবো, বিচার আমরা নিয়ে আসবো, আমরা নতুন কমিটি তৈরি করছি। বেশ, এই গোটা বিষয়টা যদি হতে হয়, আমাদের রাজ্যে নির্বাচন হতে অন্তত 1 মাস লাগবে, কমিটি গঠন করে তার রিপোর্ট পেতে অন্তত 1 মাস লাগবে, তারপরে সেই রিপোর্ট চ্যালেঞ্জ করে আদালতে সবাই যাবে, সেখানে প্রসিকিউশন হবে, সেখানে ট্রায়াল চলতে থাকবে। এই গোটা বিষয়টা আমি ধরলাম যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে, তাতেও অন্তত 6 মাস এখানে লেগে যাবে। অর্থাৎ তাড়াতাড়ি বিচার পাওয়ার সঙ্গে পদত্যাগের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। এবং তারই সঙ্গে আপনারা জানেন বাম জমানায় অনেক ইঁদুর ছিলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর, যারা টুকটুক টুকটুক করে তৃণমূল কংগ্রেসে গেছেন। আবার তৃণমূল থেকে তো আপনি অলরেডি দেখতে পাচ্ছেন টুকটুক করে ইঁদুরেরা বিজেপিতে যাচ্ছে, আবার বিজেপি থেকে ফিরে আসছে। তো আপনার কথা অনুযায়ী যদি বিজেপি ক্ষমতায় চলে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পরে, তাহলে তৃণমূল থেকে আরো ইঁদুরেরা বিজেপিতে যাবে না বলছেন? বাম কংগ্রেসের কিছু মানুষ সেই সময় বলতে পারেন যে আমরাও সাথে আছি, কারণ এটা
এটা সময়ের ডাক, কে জানে, বলা তো যায় না। রাহুল সিনহা বা শতরূপ ঘোষ হয়তো ফাইনালি জিতে গেলেন, বিজেপি ক্ষমতায় চলে এলো, তারপরে দেখা গেল যে শঙ্কুদেব পণ্ডা তৃণমূল কংগ্রেসের এককালীন কুখ্যাত ছাত্র নেতা, তিনি একেবারে বিজেপির সরকারে শিক্ষা দপ্তর সামলাচ্ছেন, তার সঙ্গে তমগ্ন ঘোষ সামলাচ্ছেন, এদিকে সজল ঘোষ হয়তো স্বাস্থ্যটা দেখছেন, রুদ্রনীল ঘোষ তখনও পর্যন্ত কবিতা লিখে যাচ্ছেন। কিন্তু তার মধ্যে বিচারটা কোথায় এলো? সেই বিচারটা পেতে নয় করেও আপনার 1 বছর থেকে 1.5 বছর, তার মানে এখানে সময় লেগে যাচ্ছে। ইন্দিরা গান্ধী, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইন্দিরা গান্ধীর সরকার পড়ে গিয়েছিল, তারপর আবার নির্বাচনে লড়ে তিনি ক্ষমতায় চলে এসেছিলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি ক্ষমতা গঠন করেছিলেন। তারপরে আবার যখন ইন্দিরা গান্ধী মারা গেলেন, সেই সমবেদনায় রাজীব গান্ধী জিতে গেলেন। রাজীব গান্ধী যখন মারা গেলেন, সেই সমবেদনায় সোনিয়া গান্ধী জিতে গেলেন, না মানে এখানে বলা উচিত মনমোহন সিং জিতে গেলেন, না হলে অনেকে আবার খুব দুঃখ পাবেন। কিন্তু মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে? বিচার দ্রুত পাওয়ার সঙ্গে সরকার ফেলে দেওয়ার রাজনীতির কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। এইখানে আরেকটা লাইন মনে করিয়ে দিই আপনাদের, সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার পর এখনো পর্যন্ত সিবিআই কতটা এগিয়েছে, তার কি আপডেট, দুর্নীতির তদন্ত কতটা এগিয়েছে সিবিআই, সেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি প্রমাণ পাওয়া গেছে, বা সন্দীপ ঘোষের সঙ্গে আরো যাদের নাম উঠে আসছে, যে নেক্সাসের অভিযোগ বারবার উঠে আসছে, সেখানে কাউকে ধরা গেল কিনা, সে সম্পর্কে কোনো খবর কিন্তু এই মুহূর্তে নেই। এইবার তাহলে আপনি বলতে পারেন, ঠিক আছে সরকার ফেলার কথা বাদ দাও, রাষ্ট্রপতি শাসন আনতে হবে, রাষ্ট্রপতি শাসন এনে বিচার করতে হবে। এইখানেই আরো একবার মনে করুন, রাষ্ট্রপতি শাসন আসাটা অত সহজ বিষয় নয়। এই সমস্ত কিছুতে রাষ্ট্রপতি শাসন আসে না। আপনারা 34 বছরের বাম জমানার কথা জানেন, প্রচুর ঘটনা ঘটেছে, নক্কারজনক লজ্জাজনক ঘটনা। কখনো দেখেছেন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 12 বছর ধরে ক্ষমতায় রয়েছেন, প্রচুর ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে, বকটুইয়ের মতো ঘটনা ঘটেছে, পুড়িয়ে মেরে ফেলা হয়েছে মানুষজনকে, বিরোধীদের মারধর, কোথাও থেকে বিরোধীদের মৃতদেহ পাওয়া গেছে, একটা নির্বাচন করতে গিয়ে 50 জন মানুষ মারা গেছেন, এরকম প্রচুর ঘটনা ঘটেছে। আপনি কখনো দেখেছেন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? এইভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয় না। এবং এই যে এইভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয় না, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে মণিপুর। যে মণিপুর আজও জ্বলছে, যেখানকার মুখ্যমন্ত্রী এখনো বলছেন যে মণিপুরে সম্পূর্ণভাবে শান্তি ফিরে আসতে অন্তত 5-6 মাস সময় লাগবে, সেই মণিপুরের মুখ্যমন্ত্রী কিন্তু পদত্যাগ করেননি, বা মণিপুরে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। আমি এটা তুলনা করছি না, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে যেখানে এই রকম সাংঘাতিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, একাধিক ধর্ষণের ঘটনা, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, মারপিট, মানে সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন কি করে জারি হবে? এই মুহূর্তে যারা বলছেন যে না রাষ্ট্রপতি শাসন আমরা নিয়ে আসবো, জারি করব, তারা ভুল কথা বলছেন, বা তারা ইচ্ছে করে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এরপরে আপনি খেয়াল করে দেখুন যে বিজেপি যদি চায়ও যে তারা রাষ্ট্রপতি শাসন জারি করবে, বিজেপির সরকারও যদি চায়, তাহলে এই মুহূর্তে কেন্দ্রে কিন্তু বিজেপির সরকার নেই, এনডিএ সরকার রয়েছে, এবং বিজেপি একা এতটা শক্তিশালী নয় যে এই মুহূর্তে সেই রাষ্ট্রপতি শাসনটা করে দেবে এবং বিরোধীরা কোনো কথা বলবে না। কেন্দ্রের সেই এনডিএ সরকার কিন্তু এখনো সেটেল করছে। অতএব রাষ্ট্রপতি শাসন কিন্তু এইভাবে নিয়ে আসা যায় না, এবং রাষ্ট্রপতি শাসনও যদি আপনি আনেন, তারপরেও আবার আপনাকে নির্বাচন করতে হবে, এবং আবারও সেই বিচারের প্রক্রিয়া অন্তত 1 বছর 1.5 বছর পর আপনি দেখতে পাবেন। তাহলে আবারও বলছি, এগুলোর সঙ্গে বিচার দ্রুত পাওয়ার কোনো সম্পর্ক নেই। এবং এখানে আরেকবার আরো একটু সময় নিচ্ছি, একটা লাইন নিচ্ছি মনে করিয়ে দেওয়ার জন্য। এই গোটা রাজ্য জুড়ে এত যে মানুষজন রাস্তায় নেমেছেন প্রতিবাদের জন্য, সেখানে 70 বছরের বৃদ্ধা মহিলা যেরকম রয়েছেন, যিনি নিজে হাঁটতে পারেন না, তাকে ধরে ধরে হাঁটাতে হচ্ছে, সেই রকম মহিলাও যেমন রাস্তায় নেমেছেন, তেমনি 7 বছরের একটা বাচ্চা মেয়েও কিন্তু রাস্তায় নেমে এসেছে, একটা ক্লাস 7-এর বাচ্চা মেয়েও কিন্তু রাস্তায় নেমে এসেছে। প্রত্যেকের দাবি বিচার চাই, নিরাপত্তা চাই। এই যে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই পদত্যাগের মাধ্যমে পার পেয়ে যাওয়া বা গলে যাওয়ার যে বিষয়টা, এইটা রাজনীতির খোরাক হতে পারে, কিন্তু দ্রুত বিচার পাওয়ার উপাদান একেবারেই নয়। মনে রাখবেন, এই রাজ্য সরকারের এখনো অনেক জবাব দেওয়ার বাকি রয়েছে, তারা দায় এড়িয়ে চলে যেতে পারবে না। এই রাজ্য সরকার এখনো কিচ্ছু করেনি। অন্যান্য হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা কি হয়েছে, কি করা হয়েছে সে সম্পর্কে কিচ্ছু জানায়নি। আরজি করে নিরাপত্তার ব্যবস্থা কি করা হয়েছে, সিআইএসএফ ছাড়া রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে কোনো কথা সামনে আসেনি। সেদিন রাতে, ওই 14 তারিখ রাতে আরজি করের ভেতর ঢুকে কারা ভাঙচুর করলো, কারা তাণ্ডব চালালো, সেই তদন্তে কত দূর এগোনো গেছে সে সম্পর্কে কোনো তথ্য তারা সামনে রাখেনি। অতএব এই মুহূর্তে এখনো পর্যন্ত অন্তত 20টা প্রশ্ন রয়েছে, যার জবাব কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে, এবং সেই জবাব নিয়েই ছাড়তে হবে। এদিকে তাকাও ওদিকে তাকাও এগুলো করলে কিন্তু হবে না। এই মুহূর্তে সবার চোখ ওই একদিকে রয়েছে, তাই এই মুহূর্তে কিন্তু শাসকের খুব বেশি এদিক ওদিক করার মতো জায়গা নেই।
আর সেই জন্যেই ওই চোখগুলোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে সেই সুযোগে তারা গলে যেতে পারে। সেটা করা যাবে না। এদিকে দেখো ওদিকে দেখো বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও চোখ সরানো যাবে না, জবাব কিন্তু এখান থেকে নিতেই হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে হঠাৎ যদি উঠলো কথায়। ভালো থাকবেন।